আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে আসতে চলেছে ঘূর্ণিঝড়। না, বঙ্গোপসাগর বা আরব সাগরে তৈরি হওয়া কোনো ঘূর্ণিঝড় নয়। এই ঘূর্ণিঝড় হচ্ছে পলিটিক্যাল, মানে রাজনৈতিক ঘূর্ণিঝড় বা পলিটিক্যাল সাইক্লোন। আর যে কোনো সাইক্লোন বা ঘূর্ণিঝড় আসার আগে দেখবেন পরিস্থিতি খুব থমথমে থাকে। সেরকমই থমথমে পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের। গতকাল জেনারেল ওয়াকারুজ্জামান দেখা করেছিলেন প্রধান বিচারপতির সঙ্গে এবং নজিরবিহীন ঘটনা, সেখান থেকে কিছু অ্যাঙ্গেল উঠে এসেছিল। যদিও কি আলোচনা হয়েছে সেটা একেবারেই প্রকাশ্যে আসেনি। আর আজও দুজনের সঙ্গে মিটিং করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। এক, মোহাম্মদ ইউনূস। এটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গেও কিন্তু তিনি একটি গোপন মিটিং করেছেন। সেই যে গোপন মিটিংয়ের রিপোর্ট সেটা বাইরে আসেনি, কিন্তু মিটিংয়ের খবরটি বাইরে এসেছে। এখানেই বাংলাদেশের অনেক বোদ্ধা ব্যক্তিরা অনেক কিছু অ্যাঙ্গেল নিয়ে কথা বলেছেন। তো আমরাও একটু আলোচনা করি কি হতে চলেছে বাংলাদেশে। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা বুকে হাত দিয়ে বলতে পারি, বাংলাদেশে মোহাম্মদ ইউনূস আর কয়েকটা দিনের মেহমান। উনি সেফ এক্সিট নিয়ে চলে যাবেন, কোথাও না কোথাও যাবেন। কোথায় যাবেন আমার জানার দরকার নেই, সেটা উনি জানবেন, ওনার আশেপাশের যারা চেলা চামুন্ডা তারা জানবেন। তবে চেলা চামুন্ডাদের যে কষ্ট আছে সেটা আপনারা বাংলাদেশি ভাইরা ভালোই বুঝতে পারছেন। মোহাম্মদ ইউনূস তো যাবেই, খুব তাড়াতাড়ি যাবে, যাওয়ার সময় একেবারে ঘনিয়ে এসেছে। অন্যদিকে চায়না, রাশিয়া আর ভারত মিটিং কমপ্লিট। ত্রিদেশীয় হয়েছে, দুদেশীয় হয়েছে, সব জায়গাতেই যেরকম দুই দেশের প্রতিরক্ষা, তারপর বর্ডার সুরক্ষা, ব্যবসা, এসব নিয়ে কথা হয়েছে। একটা কমন ইস্যু ছিল, সেটা হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশে আমেরিকার আধিপত্য যে ভারত, রাশিয়া, চায়না কেউই সহ্য করবে না, সেই নিয়ে আলোচনা গতকালকে রাত্রের ভিডিওতে করেইছিলাম। সবথেকে বিপদে আরও পড়তে চলেছে আসিফ নজরুল। আজকে কি বললেন তিনি যে গতকালকে প্রধান বিচারপতির সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামানের মিটিংই হয়নি, এগুলো নাকি গুজব। ঠিক যেমন উনি নিজে গুজব ছড়িয়েছিলেন যে ২৬ লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে চাকরি বাকরি করছে। তাই একজন গুজববাজ যখন অন্য লোকের বা অন্য খবরকে গুজব বলেন, তখন সেই গুজবকে আমরা আরামসে প্রাধান্য দিই। কারণ আসিফ নজরুল যেটাকে গুজব বলবে 100% ধরে নেবেন সেই ঘটনা ঘটেছে। আর আসিফ নজরুল যেটাকে বলবে যে সত্যি কথা, সেটা আপনারা চোখ বন্ধ করে ধরে নেবেন যে এটা 100% মিথ্যা কথা, ২৬ লক্ষ ভারতীয়র মতো। এই আসিফ নজরুল হবে গিয়ে মবের শিকার খুব তাড়াতাড়ি। এবং বাংলাদেশ ভালো নেই এটা আপনারা জানেন, আপনারা আমাদের থেকে আরও বেশি জানেন। প্রতিনিয়ত আপনাদের উপরে কীরকম অত্যাচার চলছে সেটা আমাদের থেকে আপনারা আরও বেশি জানেন, কিন্তু আপনারা সব খবর পান না যে খবরগুলো আমরা পাই। এই যে মঞ্জুরুল আলম পান্না সহ মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে যাওয়া হলো, একবারও মনে হয় না আপনাদের লজ্জা লাগে না? বাংলাদেশি হিসাবে লজ্জা লাগে না? যেই মুক্তিযোদ্ধাদের নিয়ে আপনারা একটা সময় গর্ব করতেন, যাদের নিয়ে ফেসবুকে ভারতের সঙ্গে ঝগড়া পর্যন্ত করেছেন, লজ্জা লাগে না? যেই আমেরিকাকে নিয়ে আপনারা ঝগড়া করতেন, আপনারা বাংলাদেশিরা কোনোদিন আমেরিকাকে সহ্য করতে পারেননি। ইভেন নাসা চাঁদে গিয়েছিল কিনা, নামতে পেরেছিল কিনা, সব থেকে বেশি কন্ট্রোভার্সি
বা কন্ট্রোভার্সিয়াল যে সমস্ত ভিডিও তৈরি হয়েছে বাংলাদেশ করেছে, আমেরিকাকে কোনোদিন বাংলাদেশ সহ্য করতে পারতো না। আর আজ লজ্জা লাগে না একটুও? এই মোহাম্মদ ইউনূস আপনাদেরকে সেই জায়গায় নিয়ে এসেছে, তবে ইনি তো কয়েকদিনের মেহমান। বাকি আপনাদের এই যে যারা আন্দোলন করে উঠে এসেছে, মানে তথাকথিত আন্দোলন বা যাকে এক কথায় বলা হয় ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকারী সমন্বয়ক তাদের তো শুরু হয়ে গেছে, আরও হবে। এবং চবি ঢাবি সব জায়গাতেই দেখতে পাচ্ছেন কীরকম পিটাচ্ছে, যদিও ওই রকম জিনিস আমরা কখনোই সাপোর্ট করি না। কিন্তু একটা বল আপনি দেয়ালের দিকে ছুড়লে রিফ্লেকশন বা রিয়াকশন অনুযায়ী আপনার হাতে সেটা আবার ফেরত আসবে। সেটাই হচ্ছে, আপনারা যেই জিনিসগুলো করেছিলেন সেই জিনিসগুলো এখন আপনাদের সামনে রিটার্ন আসছে। একটা সময় বাংলাদেশের ছাত্রদেরকে অনেক সম্মান জানানো হতো, স্নেহ করতো সবাই, এখন ছাত্রদের দেখলে গালাগালি করে। আর এরা কোন ছাত্র? যারা পড়াশোনা করে না, মানুষ খুন করে বেড়ায়, মানুষ পিটিয়ে বেড়ায়, সারাদিন আন্দোলন করে বেড়ায়, এরা আর যাই হোক ছাত্র হতে পারে না। তো তিনটে যে বিষয় আগামী দিনে বাংলাদেশে হতে পারে, সেই ছোট্টভাবে তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। মোহাম্মদ ইউনূসের আমলে ভোট হবে না, মোহাম্মদ ইউনূসকে ভোট করতে দেবে না। আর মোহাম্মদ ইউনূসকে এনসিপিরই একজন নপুংসক বলেছে, এবং আমরাও সেটাই মনে করি, আমরাও সেটা মনে করি। তার কারণ ওনার বিরুদ্ধে এর আগে এই ধরনের সমকামিতা, এই সব কিছু অ্যালিগেশন আছে। তো সেগুলো যারা সমকামী মনোভাবী গে হয় তাদের নিয়ে, বা লেসবিয়ান হয় তাদের নিয়ে আমাদের কোনো আলোচনা নেই। তো সেই ব্যাপারটাকে বাদই দিলাম, সেটা যার যার পার্সোনাল লাইফ। কিন্তু নপুংসক মানে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যার নিজের কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই, সেই হিসাবে বলা হয়েছে। আর সেই হিসাবে একদম 100% ঠিক। ওনার নিজের কোনো ডিসিশন উনি নিতে পারবেন না, ওনাকে এনসিপির সঙ্গে কথা বলতে হবে। তারপরে এখন তো জাতীয় পার্টিও একেবারে নিষিদ্ধ ঘোষণা করার পথে এরা, তাই না? এছাড়া ইসলামী লীগ বা আরও যা যা আছে এদের পার্টি, বিএনপি এবং আওয়ামী লীগ ছাড়া মাথার উপরে এই এনসিপি এরা সব বসে আছে। তবে বিএনপিরও কিছু কথা এই মোহাম্মদ ইউনূসকে শুনতে হয়, তাই ওনার কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই, উনি পারবেন না ভোট করতে। তাই ভোট যখন উনি করতেই পারবেন না, তাকে সরিয়ে দাও। এবার যে তিনটে অপশান, এক, রাষ্ট্রপতি শাসন। তবে সেনা শাসনের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আছে। সেক্ষেত্রে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উনি ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। আর তাছাড়া এই মুহূর্তেও সেনাবাহিনীর মধ্যে যে একতা রয়েছে সেটাও নয়। বেশ কিছু লেফটেন্যান্ট জেনারেল আলাদা আলাদা মতবাদ নিয়ে চলেন। তাই কেউ জামাতি ইসলামীর, কেউ বিএনপির, কেউ আওয়ামী লীগের, কেউ এনসিপির, এই যে ভাগ হয়ে রয়েছে, সেই জায়গাতে যদি সবাই মিলিটারিদের যে ডিসিশান, যে আমি আমার বসের কথা শুনবো, আমার মাথার উপরে যে এই মুহূর্তের বস রয়েছেন, জেনারেল হোক, ক্যাপ্টেন হোক, গ্রুপ ক্যাপ্টেন হোক, আমি তার কথার বাইরে যাব না, তাহলে কিন্তু সেনা শাসন হতে পারে। কিন্তু ভবিষ্যতে জেনারেল ওয়াকারুজ্জামান বিপদে পড়বেন, তাই সেনা শাসনের দিকে যাবে বলে মনে হচ্ছে না। পরবর্তী সময় অবশ্য দেখা যায় অনেক সময় যে সেনা শাসন হলেও পরবর্তী যেই সরকার আসে সেই সরকার একটা প্রাধান্য দিয়ে দেয়, কিন্তু সমস্যাও হতে পারে। এছাড়া আরও বড় সমস্যা যেটা, জাতিসংঘে যে বাংলাদেশের মিলিটারি বাহিনী রয়েছে তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে বাংলাদেশের এই মুহূর্তেই দেয়ালে পিঠ থেকে গেছে অর্থনৈতিক দিক থেকে। যদিও শুনলাম নাকি 282 কোটি মার্কিন ডলার, না 100 কত কোটি, যাই হোক একটা বিরাট বড় একটা রেমুনারেশন ডলারে সেটা নাকি পাঠিয়েছে যারা বিদেশের চাকরি বাকরি করে কাজ করতে যান তারা, পরিযায়ী শ্রমিক বলেন আর যাই বলেন, যারা বাইরে থাকে তারা পাঠিয়েছে। কিন্তু এটা বাংলাদেশের আনন্দ করার মতো ব্যাপার নয়, এটা একেবারেই আনন্দের ব্যাপার নয়। যদি জাতিসংঘ বাংলাদেশের সেনাকে ফেরত পাঠিয়ে দেয় সেক্ষেত্রে একটা বিরাট বড় অর্থনৈতিক ক্ষতি। তার কারণ
এই মুহূর্তে ব্যবসা একেবারে ঢুকে গেছে। তাই সেনা শাসনের পথে বাংলাদেশ হাঁটবে এটা কিন্তু এই মুহূর্তে ততটা বলা যাচ্ছে না। রাষ্ট্রপতি নিজের হাতে শাসন নিতে পারেন, কিন্তু রাষ্ট্রপতি নিজে কখনোই রাষ্ট্রপতি শাসন জারি করতে পারবেন না বাংলাদেশের সংবিধান অনুযায়ী। রাষ্ট্রপতি তখনই রাষ্ট্রপতি শাসন জারি করতে পারবে যখন প্রধানমন্ত্রী মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা মোহাম্মদ ইউনূস যদি বলেন তবে উনি নিজের হাতে দায়িত্ব নিতে পারেন। এরকম অনেকগুলো প্রভিশন রয়েছে। আর সবথেকে বড় যেটা রয়েছে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। সেনাপ্রধানের সঙ্গে সম্ভবত এই প্রধান বিচারপতির যে গতকাল মিটিং, সেই মিটিংটা এই তত্ত্বাবধায়ক সরকার নিয়েই। কারণ আওয়ামী লীগ ফিরবেই, আওয়ামী লীগকে ছাড়া ভোট করার ক্ষমতা বাংলাদেশের কারুর নেই। কারণ সেখানে রুখে দাঁড়াবে ভারত, চায়না এবং রাশিয়া। অতটা হয়তো না করলেও ভারত চায়না রুখে দাঁড়ালেই সবার দম শেষ হয়ে যাবে বাংলাদেশে। তাই ইনক্লুসিভ নির্বাচন করাতে গেলে মোহাম্মদ ইউনূস পারবে না। রাষ্ট্রপতি শাসন জারি হতেই পারে, সেনা নিজের হাতে ক্ষমতা নিতেই পারে, কিন্তু ভবিষ্যতে তাদের সমস্যা হতে পারে। তাই প্রভিশনে যেটা রয়েছে সংবিধানে, সেটাকে মেনে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি তিনি ডিসেম্বরে রিটায়ার করবেন। সেই সময় ওনাকে দায়িত্ব দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে নিয়ে এলে 3 মাসের মধ্যে কিন্তু ভোট করিয়ে বাংলাদেশকে স্টেবল করা যেতে পারে। তার আগে মোহাম্মদ ইউনূসও চলে যেতে পারে। এবার এইখানে আবার দুটো বিভক্ত রয়েছে দ্বন্দ্ব। এক, উনি ডিসেম্বরে পদত্যাগ করার পর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন, নাকি এই সেপ্টেম্বরেই উনি ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট করে মানে স্বেচ্ছায় চাকরি ছেড়ে উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন এবং 3 মাস উনি প্রধান বিচারপতি হয়ে থাকার ওনার রয়েছে এখনও পর্যন্ত সময়। সেই সময়টা উনি কাটালেন প্রধান বিচারপতি না হয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, মানে প্রায় প্রধানমন্ত্রীর পাওয়ার নিয়ে উনি থাকলেন। এবং উনি থাকাকালীন ভোট মিটল, ইনক্লুসিভ নির্বাচন মিটল, তারপর যে এলো তিনি দায়িত্ব সামলালেন এবং সেখানে কিন্তু কেউ কাউকে কিচ্ছু বলতে পারবে না। অক্টোবরের 21 তারিখে একটা নির্দেশ আছে বটে, এই তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগের সময় বাতিল করে দেওয়া হয়েছিল সেটা নিয়ে। তবে এখনই হতে পারে বা সেই অক্টোবরেই হয়তো নিয়ম জারি হয়ে যাবে, তত্ত্বাবধায়ক সরকার আবারও হতে পারে। রিট পিটিশন যেটা দাখিল করা হয়েছে সেটার হয়ে একটা সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় আসতে পারে এবং তত্ত্বাবধায়ক সরকার অ্যাক্টিভ হয়ে গেলে তাহলে অক্টোবরের 21 তারিখে এটা যদি হয় তাহলে অক্টোবরে শেষের দিকে এই মহামান্য প্রধান বিচারপতি উনি তখনও তো ডিসেম্বর অবধি থাকবেন, তখন রিটায়ার করে ভলেন্টিয়ারি রিটায়ার করে উনি কিন্তু দায়িত্ব নিয়ে নিতে পারেন তত্ত্বাবধায়ক সরকারের। আর মোহাম্মদ ইউনূস একেবারে সেফ এক্সিট। তারপর ভোট এবং ইনক্লুসিভ নির্বাচন, তারপরে একটা সরকার গঠন। তখন যেই আসুক না কেন, সে বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, এই এনসিপি আসুক, এনসিপির ক্ষমতা নেই, এদের জামানত বাজেয়াপ্ত হবে। ভোটে লড়বে কি না তখন সেটাও একটা সন্দেহের ব্যাপার। জামাতে ইসলামী, জাতীয় পার্টি থাকবে, এরা 3 নম্বর 4 নম্বরে। তো এই প্ল্যানের দিকেই সম্ভবত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এটা ছিল একটা আলোচনা আপনাদের সঙ্গে বাংলাদেশ সংক্রান্ত খবরাখবর নিয়ে। তো আশা করি ইনফরমেশন এবং আলোচনা আপনাদের ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, বাংলাদেশের সমস্ত ভাইয়েরা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।